আমরা প্রফেসর ডক্টর ইউনূস আজকে যখন বিদেশি মিশনের রাষ্ট্রদূতের সাথে কথা বলেন তখন তিনি একটা কথা উল্লেখ করেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর শেখ হাসিনার দলের ছাত্র সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে ভয়াবহ বেসামরিক গণহত্যা করার পর তিনি বলতে শেখ হাসিনাকে বলিয়েছেন দেশ ছাড়ে। এই যে বেসামরিক মানুষকে গণহত্যার কথা তিনি উল্লেখ করেছেন প্রফেসর ডক্টর ইউনূস, এই বিগত 15-16 বছরের কথা উল্লেখ করেছেন। তো সেই অবস্থার প্রেক্ষাপটে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু বিদেশি মিশনের সাথে সে কথাগুলো উল্লেখ করছেন, আপনি বহুবার কিন্তু আপনার সে রাজপথে সে প্রেস ক্লাব বলি সারা দেশের বিভিন্ন পথে প্রান্তরে বলে আপনি কথাগুলো বলছিলেন। আজকে প্রফেসর ডক্টর ইউনূস তার মুখ দিয়ে যখন এই কথাটা উচ্চারণ করলেন, আপনার কাছে কি মনে হয় যে আপনার কথাগুলোর সাথে এই কথাগুলোর মিল অমিল কীভাবে খুঁজে পালেন? না দেখুন, এটা তো প্রফেসর ডক্টর ইউনূস এখন যে সরকার পরিচালনা করছেন সেটা তো ছাত্র জনতার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটা সরকার। ফলে এই অভ্যুত্থানের যে মানে যাকে বলে কণ্ঠ, যে আওয়াজ, সেটা তো তারা ধারণ করবেন, এটা তো খুবই প্রত্যাশিত। এই বিশেষভাবে ধরুন আপনি মানে এই আন্দোলনের জুলাই আগস্টের আমি বলবো যে 14-15 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, যদিও 5ই আগস্টের পরেও অনেকে মৃত্যুবরণ করেছেন। আমাদের সংগঠনেরই ছাত্রনেতা শাকিল, জুলফিকার শাকিল, 4 তারিখে সে মিরপুরে প্রতিরোধে সেখানে শর্টগান দিয়ে তাকে গুলি করা হয়েছে। সে 3 দিন মৃত্যুর সাথে, মাথায় গুলি করা হয়েছে, 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে 7 তারিখে মৃত্যুবরণ করেছে। তো এইটা এর পরেও আরও কয়েকজনকে আমি দেখেছি মৃত্যুর খবর আসছে যারা আহত ছিলেন। তো এই যে মানে 15 তারিখ থেকে 5ই আগস্ট এই 20 দিনে প্রায় 1000-এর উপরে মানুষের মৃত্যুর খবর বা অভিযোগ আছে। ইতিমধ্যেই এই সংখ্যা কাছাকাছি আইডেন্টিফাইডও হয়ে যাচ্ছে। 21,000-এর উপরে আহত, এবং এখনও অগন্তি খবর ঠিকমতো মানে হয়নি। তো এইটা যে মানে একটা সরকার জোর করে ক্ষমতায় আছে, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রের সমস্ত মানে ফোর্সকে এক নিরস্ত্র জনগণের উপরে, তারপরে তারা ছাত্র, শিক্ষার্থী, আমাদের সন্তান সবাই মানে মানে 20, 22, 25 বছর বয়স, তারপরে তো স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে গেছে, আমরা আরও নিচে নেমেছে। আমি এই 2 দিন আগে মোহাম্মদপুরে গেলাম, রাকিব একটি ছেলে 12 বছরের ক্লাস 8-এ পড়া, 7-এ পড়া একটা ছেলে গুলি করে ফেলেছে। আমি সৈকতের বাসায় গেলাম, সৈকত সব মিলে এখন 19 পার হয়ে 20-এ, এই সেপ্টেম্বরে তার 20 হওয়ার কথা। সে ইন্টারমিডিয়েট পাস করেছে, ইউনিভার্সিটিতে ভর্তি অলমোস্ট হয়ে যাওয়ার প্রক্রিয়ায় ছিল। তো এদেরকে হত্যা করেছে এবং টার্গেট করে করে হত্যা করেছে, একদম বসে মাথায় গুলি। আপনি এই যে হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডটা কেন করেছে, তারা দেখেছে যে 15 বছরে যে অস্ত্রটা কাজ করেছিল ভয়, একটু আগে লিটন ভাই যেটা বললেন যে তারা একটা ভয়ের রাজত্ব তৈরি করতে চেয়েছিল। রাতের বেলা আপনাকে, গভীর রাতে আপনার বাড়িতে যে হানা দিয়ে তুলে নিয়ে আসবে, চোখ বন্ধ করে আপনাকে আয়না ঘরে নিয়ে যাবে কিংবা কোনো একটা নির্যাতন সেলে নিয়ে যাবে, রাস্তা দিয়ে অনেকক্ষণ ঘোরাবে, আপনি ভাববেন যে আপনাকে হয়তো এখন ক্রস ফায়ার করে নেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এইরকম একটা আতঙ্ক সৃষ্টি করে এই খবরটা যখন ছড়িয়ে পড়ে তখন বাকিরা সব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এটা হচ্ছে ভয় তৈরির কৌশল, এবং এইটা করার জন্যই তারা ওই আয়নাঘর বানিয়েছে, এইটা করার জন্য এরকম নির্যাতন সেল বানিয়েছে, ক্রস ফায়ার করেছে, এবং এইসব বাহিনীগুলোকে ক্রস ফায়ারের জন্য ব্যবহার করেছে। সেটা মানে র্যাব তৈরি করে সেখানে সেনাবাহিনীর লোকেরাও আছেন, পুলিশের লোকেরা আছেন, পুলিশকে দিয়ে এগুলো করানো হয়েছে, ডিবিকে দিয়ে এগুলো করানো হয়েছে, এবং এই সব কাজগুলো তারা করিয়ে প্রতিষ্ঠানের মধ্যে এক ধরনের মানে খুনে বাহিনী তৈরি করেছেন। কিন্তু আবার এক ধরনের জায়েজও করাচ্ছেন যে না, এগুলো আসলে খুব খারাপ লোক, এবং এই খারাপ লোকদেরকে মেরে তারা দেশের কল্যাণ করছেন, তারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করছেন, তারা নানান ধরনের কি বলে মাদক চোরাচালান বন্ধ করে দিচ্ছেন। কিভাবে আমরা কক্সবাজারে আব্বু তুমি কাঁদতেছো যে, এমনকি তাদের নিজেদের দলই করতো, আওয়ামী লীগ করতো, তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে। এইটা সবই হচ্ছে ভয় সৃষ্টির জন্য, অবৈধ রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা যাতে যায়। এটা যখন ভেঙে গেল, আমরা বহুবার আমি নিজে এই কথা বলেছি যে ভয় ভাঙানো ছাড়া আমরা এই ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে পারবো না। কিন্তু সেই ভয় ভাঙানোর কাজটা, জমিনটা হয়তো আমরা একভাবে তৈরি করেছি বলতে বলতে, কিন্তু সেই কাজটা কিন্তু ছাত্ররাই প্রথম করলো। এবং আবু সাঈদ এই আন্দোলনের তার যে একটা মহানায়কের ভূমিকা, সেটা হচ্ছে তিনি সমস্ত কোটি কোটি শিক্ষার্থীর মধ্যে ভয় ভেঙে দিয়েছেন, নিজের বুকে বুক টান করে গুলিটা নিয়ে। এখন ওই যে রাতের বেলা ধরে নিয়ে যে ভয় সৃষ্টি,
আর আপনি যখন শত শত হাজার হাজার ছাত্রের মধ্যে কাউকে গুলি করেন তখন ওই ভয়টা কেটে যায়, তখন তারা গুলির মোকাবেলা করতে পারে। এবং সেই কারণে আপনি দেখবেন এক পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্র তৎকালীন সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে একটা গুলি করি, ওই একটাই পরে বাকিরা কিন্তু এগিয়ে আসে। এই যে মানে রক্তে আগুন লাগার যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এইটা ছাড়া এই জগদ্দল পাথর যে পুরো রাষ্ট্রশক্তি নিয়ে যে জনগণের উপর চেপে বসছিল তাকে আসলে মোকাবেলা করা খুব কঠিন ছিল। তো ওই আবেগীয় বন্ধন, ওই উত্থান যে যতই তুমি দমন করো, যতই আমাকে লাশ গুলি করে মাথায় ফেলে দাও, আমাদের দমন করা যাবে না। টার্গেট করে করে মাথায় গুলি করে পরও কিন্তু এইটা নামাতে পারে। ওইটাই যেটা বললো জায়গাটা আমরা করতে মানে একজন পুলিশ এত আত্মত্যাগের পরে যদি আবারও সেই আয়নাঘরই থাকে, যদি আবারও সেই ক্রস ফায়ারই থাকে, আবারও যদি ওই বিনা বিচারের হত্যাকাণ্ডই থাকে, রাতের আধারে ধরে নিয়ে যাওয়া হয়, এইটা এই বাংলাদেশ আমরা চাই না। আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, আইন কানুন থাকবে, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী তাকে তার সমস্ত অধিকারগুলো দিয়েই তাকে আইনের আওতায় আনতে হবে। আপনি আমাকে ভয় দেখানোর জন্য করবেন, এবং এই ধরনের অবৈধ শাসন যদি থাকে তাহলে তো সে ভয় দেখিয়ে শাসন করতে চাইবে। একটা গণতান্ত্রিক সরকার, জবাবদিহিতা যার আছে, সেই ভয়ের রাজত্ব তৈরি করা আসলে এটা বিপরীত জায়গা তৈরি হবে, জনগণ তখন সেটাকে প্রতিরোধ করে। তো বাংলাদেশে এই আকাঙ্ক্ষাটা এবার তৈরি হয়েছে, বাংলাদেশের কোনো বাহিনীকে দিয়ে যাতে আয়নাঘর তৈরি করে, নির্যাতন সেল তৈরি করে রাতের আধারে কাউকে তুলে নিয়ে আসা হয় না। একজন মানবাধিকার কর্মী মানবাধিকার লঙ্ঘন হলে সেটা প্রশ্ন তুলবেন, তারপরে উনি কেন প্রশ্ন তুললেন তার পেছনে কালো গাড়ি, সাদা গাড়ি, ভেতরে গুন্ডা বাহিনী, পেছনে পেছনে ভয় দেখানোর জন্য এই যে মানে ফলো করা, এই কাজগুলো বাংলাদেশে হয়েছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাধীনভাবে আমি রাজনীতি করতে পারবো না, এইরকম একটা বাংলাদেশ নাকি আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ ছিল, এগুলো তারা জায়েজ করেছে। এবং আমি তো এটা বলতে শুনেছি সরকারের পক্ষ থেকে যে তারা নাকি 5% ক্ষমতা ওখানে ব্যবহার করেনি, অর্থাৎ তারা নিজের দেশের জনগণকে বিরুদ্ধে ওইটাকে লেবেল করে দিয়েছে যে এইটা হচ্ছে রাজাকার, এটা হচ্ছে স্বাধীনতা বিরোধী, এটা হচ্ছে ওই জামাত শিবির বললেই সব যেন জামাত শিবির একটা লেবেল লাগিয়ে দেওয়া, একটা বড় লেবেল লাগিয়ে দিয়ে পুরো কোটি কোটি মানুষকে তারা একই লেবেল লাগিয়ে দিয়ে তারা হত্যা করতে উদ্যত হচ্ছে। এই রকম নারকীয়তার আজকে বিচারটা দরকার, ন্যায় বিচারটা দরকার। কারণ ন্যায় বিচার না হলে বাংলাদেশে কিন্তু আমরা এই নতুন যাত্রাটা করতে পারবো না। এখন ওরা মানুষকে বিনা বিচারে হত্যা করে ফেলে, আমরা কিন্তু ন্যায় বিচারের মধ্যে দিয়ে যেতে চাই। এই পার্থক্য রেখাটা আমি রাখতে হবে, কেননা এই পার্থক্য রেখা যদি তৈরি না হয় তাহলে পথটা সৃষ্টি হবে না যে কাউকে বিনা বিচারে হত্যা করা যায় না। ফলে যারা খুনি, এতগুলো মানুষকে খুন করেছে, তাদেরও আমি মনে করি বিচারের মধ্য দিয়ে তাদের কিন্তু শাস্তি নিশ্চিত করতে হবে।